রাজপথে আমরা 11 দলীয় ঐক্য একসাথে বললাম যে জুলাই সনদ হুবহু গণভোটের যে রায় হয়েছে ওই গণরায় কার্যকর করতে হবে। এই জন্য দেখবেন খেয়াল করে, এই পর্যন্ত টিল টুডে বিএনপি গণভোটের রায় মেনে নেব এ কথা একদিনও বলে নাই। বলছে জুলাই সনদ মানবো তা বলে, কিন্তু গণভোটের রায় মানবো তা কিন্তু একদিনও বলে নাই। কেন বলো না? আজকেও সালাউদ্দিন সাহেব দেখলাম অনলাইনে বলেছে এই গণভোট তো আমরাই প্রস্তাব দিয়েছিলাম, গণভোটে তারা হাতে ভোট দিয়েছে, গণভোট হওয়ার কথাও তারা বলেছে। এবং আপনাদেরকে কথা বলি, জুলাই সনদের 84টি বিষয়ে আইনি ভিত্তি দিতে গেলে কি পদ্ধতিতে নেওয়া যাবে সে ব্যাপারে 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল। সেই অর্ডারটার নাম ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ। একটা গেজেট প্রকাশ হয়েছিল 13ই নভেম্বর 2025। আমার কাছে যে গেজেটটা আছে, সরকারি গেজেট, 13ই নভেম্বর 2025। এখানে পরিষ্কার বলা হয়েছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হবে। গেজেট জারির অব্যাহত পরেই জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সংবিধান সংস্কার পরিষদ নামে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারওয়ালা, একটা অথরিটিওয়ালা ফোরাম হবে। কাদের? জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি নির্বাচিত হবেন তারা হলো জাতীয় সংসদ সদস্য, ওই 300 জন। এই গেজেটে বলা হয়েছে ওই 300 জনের দুইটা শপথ পড়তে হবে। একটা হলো তারা মেম্বার অফ পার্লামেন্ট, তারা আইন প্রণেতা, 5 বছর তারা পার্লামেন্টে এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেকটা পাওয়ার থাকবে, সেটা হচ্ছে সংবিধানকে সংস্কার করার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে এমপিদেরকে ওয়ান টাইম। এইখানেই সংবিধান সংস্কার আদেশের মধ্যে বলা আছে সংসদের প্রথম অধিবেশন যেদিন ডাকা হবে তার 30 দিনের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করতে হবে বৈঠক। পার্লামেন্ট ডাইরেক্ট ভোট দিয়ে 70% ভোটে ভোটে জিতেছে। আর 300 জন এমপি পার্লামেন্টে আপনারা যারা এসছেন, আপনারা যে পাওয়ারে সংবিধানটাকে সংশোধন করবেন, এটা ভোটারের ডাইরেক্ট ভোট না, আপনাকে ভোট দিয়েছে। ভোটারের পাওয়ার আপনাকে ডেলিগেট করা হয়েছে। আপনি ডেলিগেটেড পাওয়ারকে মিসগাইড করে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে আপনি সংস্কার না করে আপনি সংশোধন করতে যাচ্ছেন। তার অর্থ হলো ভোটারের ভোটকে, ডেলিগেটেড পাওয়ারকে আপনি মিসগাইড করছেন, মিসইউজ করছেন। আর গণভোটে ডেলিগেটেড পাওয়ার নয়, গণভোটে একজন ভোটার ডাইরেক্ট কোনো ব্যক্তিকে ভোট দেয় নাই, ডাইরেক্ট 84টি সংস্কারের পক্ষে ভোট দিয়ে বলেছে। এখানে আর কোনো পরিবর্তন হবে না। ফলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেফারেন্ডাম অ্যান্ড পার্লামেন্ট। পার্লামেন্টের মেম্বারদের কাছে ডেলিগেটেড পাওয়ার আছে, কিন্তু গণভোটে কোনো পাওয়ার ভোটাররা ডেলিগেট করে নাই, সরাসরি হাতে ভোট দিয়েছে। কথাকে বুঝাতে পেরেছি? আসুন আমি কথাটা ক্লোজ করি। আমি 2 জোড়া শব্দের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা বলেছিলাম গণভোট আর একটা জুলাই সনদ। পার্থক্য বুঝেছেন? বিএনপি যা মানতে চায় তার অর্থ হলো সাংবিধানিক বড় বড় পরিবর্তন বাদ দিয়ে ওরা মানতে চায়। এইটা মানা হলে বাংলাদেশের সংবিধানের চরিত্র আবার সেই ফ্যাসিবাদী চরিত্র থাকবে যাবে। এই জন্যই তো বিএনপির মধ্যে ঘাপটি মেরে ওরা জামাত শিবিরকে গুপ্ত বলে, ওর মধ্যে গুপ্ত আওয়ামী লীগের লোকের আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ব্যবস্থা নেয় না। ওদিকে পার্লামেন্টে নরম নরম কথা বলে, আবার আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের জামিন দেয়। ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র। স্থানীয় সরকার নির্বাচন, চেয়ারম্যান উপজেলা খবর শোনা যাচ্ছে বলে, তথ্য উপদেষ্টাও বলে যে এটা তো কোনো দলীয় নির্বাচন হবে না, ইন্ডিভিজুয়াল নির্বাচন, ইচ্ছা করলে আওয়ামী লীগের লোকের এখানে অংশ নিতে পারে। শুনতেছেন না তথ্য উপদেষ্টা? উনি আগে টক শো করে করে বিএনপির দালালি করে করে এখন একটা পজিশন পাইছে, ওই যে হেডকোয়ার্টারে সোয়া, বুঝেননি না? আমার কইলাম না তো। এই জন্য এখন যদি সংবিধান সংস্কার পরিষদ রাষ্ট্রপতির আদেশে হয়ে গেল, এইটাকে জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করার একটা আইনি ফ্রেম করে দেওয়া, এই ফ্রেমকে বাইপাস করে পার্লামেন্টে আপনি একটা সংবিধান সংশোধনের বিশেষ কমিটি যে প্রস্তাব পরশুদিন দিয়েছেন, এটা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা
বর্তমান বাস্তবতা এই বিষয় নিয়ে শীর্ষক একটা সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার সাহেব। তিনি সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন। এখন আপনাদের পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। মানবতা বিরোধী অপরাধ যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনি তদন্তে যা পাচ্ছেন, তিনি কালকে বলেছেন আমাদের তদন্তে শহীদের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, যাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অনেকের লাশ পাইনি। মৃত লাশকে, সভ্যতা বর্বরতার ইতিহাসকে ম্লান করে দিয়ে আগুনে পুড়িয়ে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রেতাত্মারা পুড়িয়ে ছাই করে দিয়ে, দুনিয়ার কোনো দেশে নজির নাই। অন্য দেশের সাথে যুদ্ধের সময় তারা বিমান, হেলিকপ্টার, আকাশযান ব্যবহার করে, কিন্তু জুলাই আন্দোলনে ব্যর্থ, অপদার্থ, গণবিরোধী, ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনের সময় হেলিকপ্টার দিয়ে এই দেশের মানুষকে খুন করেছে। সেই জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী এখন চলছে, আমরা পালন করছি। আমি খুলনা মহানগরীর 11 দলকে ধন্যবাদ জানাই যে তারা এই বার্ষিকীকে স্মৃতিতে ধারণ করে রাখার জন্য, জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য 2 বছর পূর্তির এই সময় আজকে যে চমৎকার আয়োজন খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে করেছেন। আমি ভাবছিলাম সন্ধ্যার পরের প্রোগ্রাম, সবাই টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, কতটা ধৈর্য থাকবে, কত মানুষ এখানে আসবে, কিন্তু সেমিনারের এই 2 ঘন্টা প্রায় পার হচ্ছে। আপনাদের কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমি তো মনে হয়েছে যে আমরা যেন সেই 24 জুলাইয়ের গণজাগরণের মধ্যেই আছি। আপনাদের মনটা কি সেরকম আছে? আজকের যে চমৎকার প্রবন্ধকারের আলোচনা, প্রবন্ধের উপরে বিদগ্ধ 11 দলীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দের আলোচনা, শহীদের পিতার এক লাইনের আবেগ ভরা দোয়া কামনা, কবিতা, সবকিছুই কিন্তু আমাদের জুলাইয়ের সেই রক্তলাল স্মৃতির দিকেই কিন্তু নিয়ে গিয়েছে, আমাদেরকে জীবন্ত প্রাণবন্ত করে তুলেছে। এখন আমার জন্য আধা ঘন্টার সময় নির্দিষ্ট করা আছে, কিন্তু আমি মনে করি এই আধা ঘন্টা পর্যন্ত কথা শোনার মতো ধৈর্য আমার প্রিয় সুধীবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক বন্ধুরা, রাজনীতিবিদ, 11 দলের নেতৃবৃন্দ এবং খুলনাবাসী যারা আছেন, এত ধৈর্য বোধহয় আপনাদের থাকবে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটু শর্ট করে, সভাপতিকে বলেছি যে 30 মিনিটের কমে আমি একটু শেষ করার চেষ্টা করি। আপনারা দোয়া করবেন। আর কথাগুলোকে প্রবন্ধে যত সুন্দর করে বোঝানো হয়েছে, আমি বসে চিন্তা করছিলাম, পরশুদিন পার্লামেন্টে যারা রেগুলার সংসদ অধিবেশনটাকে আপনারা ফলো করেন, তারা হয়তো দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করে প্রস্তাব দিয়েছে। শুনেছেন আপনারা? বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সেই কমিটি গঠনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। 17 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাবে 12 জন সরকারি দলের রাখা হয়েছে, 5 জনকে বিরোধী দলের জন্য ফাঁকা রাখা হয়েছে। কিসের কমিটি? জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা সংসদীয় বিশেষ কমিটি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা বক্তৃতা আপনারা শুনেছেন অনলাইনে, তিনি বলেছেন যে কমিটিতে শুধু সদস্যদের নাম দেব না এটা নয়, কনসেপচুয়ালি, ধারণাগতভাবে আমরা এই কমিটি গঠনকে প্রত্যাখ্যান করলাম। শুনেছেন আপনারা? তার অর্থ হচ্ছে যে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য ক্ষমতাসীন বিএনপি একটা দ্বিচারিতা, একটা প্রতারণার পথ বেছে নিয়ে আবার সেই ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছেন। অনেকে বুঝতে পারেন না, আমি গত একটা সেমিনার এখানে হয়েছিল, আপনারা অনেকে হয়তো উপস্থিত ছিলেন, অনেকে বুঝতে পারে না এই যে যিনি এই কমিটি গঠনের প্রস্তাব দিলেন, মন্ত্রণালয়ের দিক থেকে ওনার দপ্তরটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমরা বলি সর্বমন্ত্রী। এটাই সবচেয়ে বেশি খাটে না? কালকে দেখলাম ধর্মমন্ত্রীর পক্ষে উনি আর একটা কি নোটিশের জবাব দিচ্ছেন, আর প্রধানমন্ত্রীর পক্ষে তো উনি বলেনি। আর মন্ত্রী টন্ত্রী আছে কিনা গুরুত্বপূর্ণ আইন বিল প্রশ্নোত্তরের সময় এটা টের পাওয়া যায়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নীরব প্রধানমন্ত্রী, তিনি একটা জুলাই জাতীয় সনদ ঐক্যমত্য কমিশনের একটা বই আছে, লাল বই, ওর মধ্যে 84টি ঐক্যমত্য হওয়া সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো লেখা আছে। পার্লামেন্টে ওই বইটা উঁচু করে উনি কয়েকদিন বলেছেন যে আমরা এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।
শুনেছেন না আপনারা? ইভেন প্রাইম মিনিস্টারও বলেন যে আমরা 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছে আমরা এটা অক্ষরে অক্ষরে মানব। শুনেছেন আপনারা প্রাইম মিনিস্টারের কথা? আইনমন্ত্রীও তাই বলেন, বিএনপির নেতারাও তাই বলেন যে আমরা তো মানব, কিন্তু জামাত ইসলামী আর 11 দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এদের উপরে ভূত চেপেছে, এরা মুনাফিক, এরা দ্বিচারিতা করছে, এরা দেশকে অস্থিতিশীল করতে চায়, এই সব কথা বলে বিরোধী দলকে তারা নিন্দাবন্ধ করে। শোনেন তো আপনারা, আমি এই একটু পরিষ্কার করব। আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে বাবা, তারা যদি অক্ষরে অক্ষরে মানে তা তোমাদের দোষটা কি, তোমাদের বক্তব্যটা কি বলো? তোমরাও তো জুলাই সনদ গণভোট কার্যকর করতে বলো। ভাই, এখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে। এইটা জনগণকে আমাদেরকে বুঝতে হবে আর পাবলিককে বুঝাইতে হবে। বিএনপি খুব কৌশলে 2 আর 2 4টে শব্দ, 2 জোড়া শব্দের মধ্যে শুভঙ্করের ফাঁকি আবিষ্কার করে দেশবাসীর সামনে দারুণ রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি আজকে প্রবন্ধের উপরে আলোচনা, যেহেতু প্রাসঙ্গিক জুলাই সনদ, প্রাসঙ্গিক গণভোট, তাই আমি এই 2 জোড়া শব্দের যে মারপ্যাচ, অনেকেই এটা বুঝতে পারেন না বলে তাকায় থাকে। আমারে বলে, পরোয়ার ভাই, জুলাই সনদটা কি সরকার মানবে? তারপরে এত কি কর্মসূচি? আপনাদের মধ্যে আলাদা করে যদি প্রশ্ন করি, এরকম প্রশ্ন আপনাদেরও কিন্তু আছে। এই সব প্রশ্ন এবং রহস্য লুকানো আছে 4টা শব্দের মধ্যে। কয়টা শব্দ? 2 জোড়ায় ভাগ করছি আমি। 1 জোড়া হলো জুলাই সনদ আর গণভোট, এই 2টা শব্দ মনে রাখবেন। একটা হলো জুলাই সনদ আর একটা হলো গণভোট, এলো 1 জোড়া। আর থাকলো কয় জোড়া? 1 জোড়া। সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কার এলো আর এক ভেজাল। তাহলে কয়টা হলো? 4টা। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, মনে রাখবেন। পেঁয়াজটা লাগাইছে কোথায় বিএনপি? মানুষ ভাবে যে বাঙালি সহজ সরল, তো যা দেবো তাই চালাই দেবো। আর একটা হলো জুলাই সনদ আর গণভোট। ভাই, জুলাই সনদটা কি? এই প্রবন্ধের মধ্যে আর আজকের বক্তারা তো বলেছেন, জুলাই অভ্যুত্থানের 2 বছর পরে কি এখন জুলাই সনদ কি, এটা ব্যাখ্যা করা দরকার আছে? জুলাই সনদ হলো 17-18 বছরের আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার, কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতের উপরে দমনপীড়ন, অর্থনীতিতে লুটপাট, দুর্নীতি, দলীয়করণ, শিক্ষা ব্যবস্থায় অরাজকতা, সমস্ত জায়গায় দলীয় ক্যাডার বসিয়ে আমাদের গণতান্ত্রিক, সামাজিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, আমাদের স্বাধীনতার যে 3টি মূল সূত্র ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই 3টি স্বাধীনতার মূল চেতনাকেই যারা এই 17 বছরে ধ্বংস করেছে। তরুণ ছাত্র সমাজের মৃত্যু ভয়হীন অকুত ভয় আন্দোলনের মুখে এই দেশ ছেড়ে যারা পালিয়ে গেছে, ওই ছাত্রদের কোটার দাবি, মেধার দাবি, নানান আন্দোলন ওই সময় হয়েছে। সব দাবি ছাপিয়ে শেষ পর্যন্ত জুলাইয়ের শেষ দিকে এসে সে আন্দোলন 1 দফার দাবিতে রূপ নিল। কোটা, দাবি, ভর্তি, মেধা, সবকিছু ঝাঁপিয়ে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, পীড়ন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর, ক্রস ফায়ার, হত্যার পর হত্যা, মামলার পর মামলা দিয়ে দেশটাকে একেবারে উত্তপ্ত আগুনের মতো করা হয়েছিল। তার যে আউটবাস্ট, তার যে বিস্ফোরণ হয়েছিল, তার মূল চেতনা ছিল এমন একটি বাংলাদেশ আমরা চাই, যে দেশে এমন একটি রাষ্ট্র কাঠামো, নতুন বন্দোবস্ত আমরা করব, সেই রাষ্ট্রের কাঠামোর মধ্যে যারাই সরকারে যাবে, যারাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে, তারা যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন করতে সুযোগ না পায়, অত্যাচারী হবে না, দলীয়করণ করবে না, লুটপাট করবে না, একটা গণতান্ত্রিক চমৎকার বাংলাদেশ গড়বে, এমন আকাঙ্ক্ষাই কিন্তু আমাদের এই শহীদদের ছিল। এটার নামই হলো কিন্তু জুলাইয়ের চেতনা, নাকি বলেন? এই চেতনা, এটা তারা ধারণ করেছিল। সেইটার ভিত্তিতে আমাদের সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের এই ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা আমাদের জুলাই যোদ্ধাদের অন্তরে ছিল, সেই বাংলাদেশ কি করে গড়া যাবে, 24 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে
3 দিন দেশে সরকার ছিল না, 5 থেকে 8 প্রফেসর ডক্টর ইউনূস আসলেন, অন্তর্বর্তীকালীন সরকার হলো, এবং এই নিয়ে তখন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে আলোচনা হতে লাগলো এবং বলা হলো যে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, তার জন্য একটা কাঠামো আমরা বানাই, এরপরে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা আসবেন তারা রাষ্ট্র কাঠামোকে এইভাবে পরিবর্তন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যারাই নির্বাচিত হবেন তারাই দেশটাকে আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশে পরিণত করবেন। এটি আলোচনা হয়েছিল, এসব ইতিহাসের সাক্ষী আপনারা আছেন। তার ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার কমিশন করলো। রাষ্ট্রের 6টা অর্গান, একটা হচ্ছে সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, বিচার, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন, আরো 6টা ছিল, কিন্তু আপাতত খুব জরুরি মনে করা হলো যে এই 6টা অর্গানকে যদি রিফর্ম করা হয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সেই রাষ্ট্র আর দুর্নীতিপরায়ণ হতে পারবে না। তার ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হলো, একটা সংস্কার কমিশন হলো, হেডেড বাই চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনূস। 6টা সংস্কার কমিশন, তার প্রধানরা এই কমিশনে থাকলেন। 166টা প্রশ্ন, এই 6টি রাষ্ট্রের অর্গানের ব্যাপারে আপনার দলের কি কি সংস্কারের প্রস্তাব আছে, আগামী বাংলাদেশ কেমন হইলে ভালো হয়, জনপ্রশাসনের ব্যাপারে, বিচার ব্যবস্থার ব্যাপারে, পুলিশের ব্যাপারে, সংবিধানের ব্যাপারে, বিচার ব্যবস্থার ব্যাপারে, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আপনারা পরামর্শ দেন। আমরা আরো দিয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, নানান ব্যাপারে সাজেশন আমরা দিয়েছিলাম। 166টি প্রশ্ন দিয়ে সংস্কার কমিশন সব পলিটিক্যাল পার্টি, 33টি পলিটিক্যাল পার্টির কাছে চিঠি দিল। আমরা জামাত ইসলামী সহ সব দল যার যার মতামত আমরা এই সংস্কার কমিশনের কাছে জমা দিলাম। সেটাকে বাছাই করে 9 মাস 72টি বৈঠক হয়েছে, 33টি রাজনৈতিক দল দফায় দফায়, টেলিভিশন আপনারা দেখেছেন নাকি, এইটা হয় না, ওইটা মেলে না, এটা নিয়ে ডিসকাস হয়, কখনো একসাথে হয়, কখনো আলাদা আলাদা দলের সাথে হয়, এই সব করে করে 84টি সংস্কারের বিষয়ে সকল দল একমত হইলাম। কয়টা মনে রাখবেন? 84। ওই যে লাল বইটা পার্লামেন্টে দেখায় মন্ত্রী, ওর মধ্যে ওই 84টা সংস্কার প্রস্তাব লেখা আছে। তার মধ্যে 48টি হলো সাংবিধানিক পরিবর্তন আনতে, আর 37টি আছে এমন পরিবর্তন যেটা সংবিধান পরিবর্তন করা লাগবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স জারি করে সেই সব পরিবর্তন আনা সম্ভব। 84 থেকে 37 বাদ দিলে কত থাকে? মোস্ট প্রবাবলি 47 বা 48। সেই কয়টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে দীর্ঘ 9 মাসের আলোচনা করে আমরা সবাই একমত হইলাম। সেই 84টি টোটাল প্রশাসনিক বা অর্ডিন্যান্স জারি করে যা করা যাবে তা, আর সংবিধান পরিবর্তন করে এই 6টি রাষ্ট্রের অঙ্গকে সংস্কারের জন্য 84টি ব্যাপারে আমরা যারা একমত হয়েছিলাম, 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস সাহেবের উপস্থিতিতে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উপস্থিত সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে সেই জুলাই সনদের একটা স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল। মনে আছে আপনাদের? সব দল থেকে 2 জনকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই অনুষ্ঠানে আমি ছিলাম, জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের এবং আমি ছিলাম। আমরা ওই জুলাই সনদে স্বাক্ষর করেছি। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেব ছিলেন, আর অন্যান্য দলের 2 জন করেছিলেন। এই যে স্বাক্ষর করলাম 84টি ঐক্যমতের বিষয়ে, এইটার নাম হলো জুলাই সনদ, যেটাকে বলে জুলাই চার্টার। মনে থাকবে? কেউ যদি উল্টা পাল্টা বুঝায় আপনাদের মাথাটা ঠিক রাখবেন। এই বইটা কিনতেও পাওয়া যায়, অনেক জায়গায় আছে ঐক্যমত্য কমিশনের। এখন কথা হচ্ছে, ওই যে বিএনপি বলতেছে যে আমরা তো এই জুলাই সনদ মানব, ভেজালটা হচ্ছে এই 48টি সাংবিধানিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ 12 থেকে 14টা সাংবিধানিক পরিবর্তনে বিএনপি ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে, কিন্তু ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট পর্যন্ত ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট মানে ওনারা রাজি না। ঐক্যমত্য কমিশন, আমরা জামাত ইসলামী সহ আরো অনেক দল অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। ঐক্যমত্য কমিশন বলেছে না, কোনো নোট অফ ডিসেন্ট চলবে না। সব দলের আলোচনায় আমরা একমত হয়ে গেছি। এক এক দলের ইচ্ছা হলে তাহলে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভাই, 20 জন যদি একটা মিটিংয়ে থাকে, তা 18 জন 19 জন যদি রাজি হয় আর 2 জন যদি ভিন্ন মত করে, তাহলে কি
অধিকাংশেরটা মানা হবে না, দুইজনেরটা মানা হবে। 33টি দলের মধ্যে ম্যাক্সিমাম লোকেরা রাজি হওয়ার কারণে ঐক্যমত্য কমিশন, সরি আমি ঐক্যমত্য কমিশনের কথা বলিনি, দুইটা কমিশন হয়েছিল। একটা হচ্ছে সংস্কার কমিশন। সংস্কার কমিশন যখন 166টি প্রস্তাবের ভিত্তিতে 84টাতে আনলো, শরিক দলগুলোকে ভিন্ন মত থেকে একমত করার জন্য আরেকটা কমিশন করলো। সেই কমিশনের নাম ছিল ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন। তারাই চেষ্টা করে একমত হলো যে না, একটা দুইটা দল ভিন্ন মত দিলে সেই ভিন্ন মত কালেকটিভলি একটা সিদ্ধান্ত হতে পারে না। বিএনপি, জামাত, আরো অন্যান্য অনেক দল, অনেক ব্যাপারে আমরা ভিন্ন মত, কোনো কোনো ইস্যুতে 84টার, কোনো কোনো জায়গায় আমরাও নানান ভিন্ন মত দিয়েছি। ঐক্যমত্য কমিশন কারোর কোনো নোট অফ ডিসেন্টকে অ্যালাউ করে। ওনারা এই 84টি বিষয়ের আইনি ভিত্তি কি করে দেওয়া যাবে, এটাকে কি করে সংবিধানে নেওয়া যাবে, তার একটা লিগাল বেস কি করে দেওয়া যাবে, সেজন্য বাংলাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, লিগাল এক্সপার্ট, সংবিধান বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় বৈঠক করতে লাগলেন। আমাদের দলের সাথেও অনেক আলাদা আলাদা করে ওনারা বসতে লাগলেন। কিন্তু বিএনপি তাদের গুরুত্বপূর্ণ 10-12টি বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে অনড় হয়ে থাকলো। এই ঐক্যমত্য কমিশনে এখান থেকে বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী সব বড় মৌলিক দলের সাথে একটা বিভক্তির ধারা শুরু হয়ে গেল। আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে সেই পার্থক্যগুলো কি, সেটা আমি এখন বলবো, কম সময় লাগবে। এখানে আগে একদিন সেমিনারে আমি সেই 10-12টা বিষয় বলেছি। বিএনপি ওই যে 84টি জুলাই সনদের বই দেখায় বলে আমরা এটা অক্ষরে অক্ষরে মানবো, তার অর্থ হলো ওনারা যে 12-14টা বিষয় ভিন্ন মত পোষণ করেছেন ওইগুলো বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা মানবেন। ভেজালটা বুঝতে পারছেন কি? বই যদি কারোর সুযোগ হয় কিনে নেবেন, দেখবেন ওইটার নিচে ওদের ভিন্ন মতটা ঐক্যমত্য কমিশন দয়া করে লিখে রাখছে যে কোন কোন পয়েন্টে জামাত ইসলামের ভিন্ন মত, কোন কোন পয়েন্টে বিএনপির ভিন্ন মত, কোন কোন পয়েন্টে অন্য দলের ভিন্ন, সব লেখা আছে। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব, তার ব্যাখ্যা হলো ওনারা যে 12-14টা বিষয় ভিন্ন মত দিয়েছেন সেটা এত সাংবিধানিক মৌলিক ইস্যু যা না মানলে রাষ্ট্র সংস্কারটার ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। এই 12-14টা বাদ দিলে সংস্কারের যা থাকে এটা খুব ইম্যাটেরিয়াল, জাস্ট কিছু নমিনাল কিছু চেঞ্জ হবে। কিন্তু ফ্যাসিবাদী চরিত্র সংবিধান থেকে সরাতে গেলে যেসব কাঠামোগত বৈশিষ্ট্যগত সংবিধানের ফিলোসফি স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সেটার কোনো চেঞ্জ হবে না। সেখানে ওনারা অনড় আছেন। ওই 10-12টা বাদে যেটুক থাকবে সেই জুলাই সনদ ওনারা মানতে চান। আর বাকি দেশবাসী বলছেন না, ওই ভিন্ন মত আপনাদের করলে চলবে না। কারণ 12ই ফেব্রুয়ারি যে গণভোটটা হয়েছে, খেয়াল করেন, গণভোট আর জুলাই সনদের পার্থক্যটা এখন এসে যাচ্ছে। কিন্তু গণভোটে ওই 84টি ঐক্যমত্যের বিষয়ে নির্বাচন কমিশন গণভোটের একটা ব্যালট আর জাতীয় ভোটের একটা ব্যালট, একদিনে আমরা 2টা ভোট দিয়েছি না? তো গণভোটের ব্যালটটা আপনারা পড়ে দেখুন, ওখানে 4টে প্রশ্ন ছিল, পড়ছেন? বাইরে ওয়েবসাইটে আছে। ওই 4টা প্রশ্নের মধ্যে 84টি মৌলিক সংস্কারের মেইন কথাগুলো ওর মধ্যে ঢুকানো আছে। যেগুলো কাঠামোগত সেটা স্পেসিফিক উল্লেখ করা আছে, আর কমনলি বলা আছে ঐক্যমত্য কমিশনের যেসব সাংবিধানিক প্রশাসনিক পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে সবগুলো আমি মানিয়ে লইব। আপনি এতে একমত হলে আপনি হা বলুন। এইভাবে ভাগ করে করে 4টা প্রশ্ন গণভোটের ব্যালটে দেওয়া আছে। আপনারা গণভোটে ভোট দিয়েছিলেন না? আমরা হাতে ভোট দিয়েছি। জুলাই সনদের ওই বইতে বিএনপির ভিন্ন মত উল্লেখ আছে, নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের ব্যালটে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই। রেজাল্ট হয়েছে প্রায় 70% মানুষ, প্রায় 5 কোটি ভোটার হাতে ভোট দিয়েছে। তার অর্থ হলো উইদাউট নোট অফ ডিসেন্ট ওই 84টি বিষয়ে হাতে যারা ভোট দিয়েছে তারা হাতে জয়যুক্ত করার অর্থ হলো ওই 84টি বিষয়ে ভিন্ন মত ছাড়াই পরিপূর্ণভাবে 5 কোটি মানুষ একমত। কথা বুঝেছেন? এখানে আরেকটু কথা মনে করে দিয়ে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গণভোটের সময় উনি প্রধানমন্ত্রী হননি, কিন্তু বিএনপির উনি চেয়ারম্যান ছিলেন। সালাউদ্দিন সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন। প্রথম গণভোটের হা ভোট দিতে ওনারা বলেননি কিছুদিন বিএনপি। পরে যখন সমালোচনা হলো যে হা ভোটের জন্য তো বিএনপি ক্যানভাস করে না,
শেষের দিকে এসে উত্তরবঙ্গে আবু সাইদের কবরের দিকে যাইতে গিয়ে একসময় তারেক রহমান সাহেব বললেন, আপনারা হাতে ভোট দেবেন। খেয়াল করেছেন কিনা আপনারা? এরপরে ওনারা হাতে ক্যানভাস করতে লাগলেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী বিএনপি নীতি নির্ধারকরা যদি ওই হাতে ভোট দিয়ে থাকেন, নিশ্চয়ই ওনারা যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমরা বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ওনারা হাতেই ভোট দিয়েছেন। এই সুধারণা আমরা করি। তার অর্থ কি দাঁড়ালো? তার অর্থ দাঁড়ালো হাতে ভোট দেওয়ার অর্থ হলো ওই 84টি বিষয়ে নোট অফ ডিসেন্ট ছাড়াই, ভিন্নমত ছাড়াই 84টি বিষয়ে আপনারা একমত হয়েছেন, আপনারা হ্যাঁ বলেছেন। ফলে জুলাই সনদে ভিন্নমত আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো ভিন্নমত নেই। এখন আপনাদের শুনতে ইচ্ছে হচ্ছে সেই ভিন্নমতগুলো কি যেটা জুলাই সনদে আছে। 1 নম্বর হচ্ছে, জুলাই সনদে ঐকমত্য কমিশন বলেছে যিনি প্রধানমন্ত্রী হবেন তার ক্ষমতার মেয়াদ থাকবে আজীবন, তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, লিমিট করতে হবে। এবং প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী ছাড়া দলীয় প্রধান তিনি থাকতে পারবেন। হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য পার্টি, এক ব্যক্তি হতে পারবে না। তাহলে পার্টির উপরে তার কর্তৃত্ব থাকলে সেই দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে প্রাইম মিনিস্টারের পাওয়ার আর পার্টি প্রধানের পাওয়ার দিয়ে ভিন্ন মতের উপর দমন পীড়ন চলবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে না, এটা আমরা মানি না। কথা বুঝে আসছে? মানেন না। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালত থেকে আমরা ফিরে পেয়েছি। এই পদ্ধতিতে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং কাঠামোটা কেমন হবে, ঐকমত্য কমিশন যা বলেছে তার একটা পয়েন্টে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওনা তারা মানেন না। উচ্চ কক্ষে পিয়ার, উচ্চ কক্ষ পর্যন্ত আপার হাউস, লোয়ার হাউস, পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট হবে। উচ্চ কক্ষকে সিনেট বলা হবে, 100 আসন থাকবে। লোয়ার হাউসে এখন যেটা জাতীয় সংসদ বলে, এখানে 300 আসন থাকবে। ঐকমত্য কমিশনে সবাই বলেছে যে এই 100 আসন ভাগ হবে অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট। যে দল যত কাস্টিং ভোট পেয়েছে সেই রেশিওতে ওই 100 আসন সেই দলগুলোর মধ্যে ভাগ হবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, বলল কাস্টিং ভোটের ভিত্তিতে আসন ভাগ হবে না। কিভাবে হবে? পিআর পদ্ধতি। আমরা বলেছিলাম সেটা মানবে না। তারা বলছে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে ওই 100 আসন ভাগ করতে। মাথা ঠিক আছে? বুঝতেছেন তো? এখন বিএনপি যত আসন পেয়েছে আর আমরা 11 দল সব মিলে যে আসন পেয়েছি, আমরা ভাগ করে দেখছি যদি এই রেশিওতে ওই 100 আসন ভাগ হয় উচ্চ কক্ষের সিনেটের, প্রাপ্ত ভোটের ভিত্তিতে ভাগ হলে আমরা সেখানে প্রায় 40-42টা আসন পাই, প্রায় 43টার মতো পেয়ে যাব। আর যদি আসনের ভিত্তিতে ভাগ হয় আমরা প্রায় 20-21টা পাবো। তার অর্থ হচ্ছে ওনারা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মানেন না, ওনারা সিট সংখ্যার ভিত্তিতে ভাগ করে এখানে যেমন মেজরিটি হয়েছেন উচ্চ কক্ষেও তারা মেজরিটি হতে চান। আপার হাউসে অনেক পাওয়ার দেওয়া হয়েছে, সমস্ত আইন কানুন বিল পর্যালোচনার জন্য আপার হাউসে যাবে। আন্তর্জাতিক চুক্তি আইন যা হবে আপার হাউস এটা ডিসকাস করতে হবে, তারপর অনুমোদন হবে। অনেক ক্ষমতা সম্পন্ন আপার হাউস, সেইখানে ওনারা সংখ্যাগরিষ্ঠ হতে চান। সেই জন্য ঐকমত্য কমিশন বলছে এখানে পিআর পদ্ধতি হবে, ওনারা তা মানেন না। আপনারা বলেন এটা রাষ্ট্র সংস্কারের সংবিধান পরিবর্তনের মৌলিক বিষয় কিনা বলেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা এই ঐকমত্য কমিশনে আনা হয়েছে, তাদের অসীম ক্ষমতা আছে এখনকার সংবিধানে। সংস্কার করতে গিয়ে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হয়েছে। এখনকার বিদ্যমান সংবিধানে আপনারা খেয়াল করবেন, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র যে আন্দোলনটা করলো, কেন করেছিল মনে আছে? কোটা না মেধা, মনে আছে কিনা বলেন? সরকারি চাকরিতে কোটা। ছাত্রলীগের, যুবলীগের ক্যাডারদেরকে দেখে দেখে পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির পরীক্ষা, বিসিএস সব তারাই পাস করে। রিটেনে ভাইভা সেই সময় দেখতো যে এই ছেলে শিবির করে, ওই ছেলে বিএনপি করে, আওয়ামী লীগ ছাত্রলীগ না, তাদের আর বিসিএস এ তারা কোয়ালিফাই করতে পারে না। তারা কোটা বানিয়ে বানিয়ে দলীয় কোটায়, নানান কোটায় একদলীয় সরকারের দিকে দেশ চলে যাচ্ছিল। ঐকমত্য কমিশনে বলা হয়েছে নো, সংবিধানে বলা হয়েছে প্রধানমন্ত্রী এখনকার সংবিধানে আছে, পিএসসি যেটাকে পাবলিক সার্ভিস কমিশন বলা হয়, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদ। বিদ্যমান সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, তার যিনি ইচ্ছা, যাকে তিনি পিএসসির চেয়ারম্যান করবেন, মেম্বার যাদেরকে করবেন, তার ইচ্ছা আকাঙ্ক্ষাটা তিনি
পেশ করে রাষ্ট্রপতিকে বলে একটা প্রজ্ঞাপন জারি করাবেন। কমিশনের সদস্য এবং প্রধান তিনি নিয়োগ করবেন। তিনি অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে হবে, কমিশনের সদস্য কারা হবে, she will decide, তিনি এটা সিদ্ধান্ত নেবেন। অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দেশের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি। আপনি কি মনে করেন একটা দেশের সুবিচার, গুড গভর্নেন্স, উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের যে ছেলেরা স্লোগান দিয়েছে, এগুলো নিশ্চিত করার জন্য বিচার ব্যবস্থার নিয়োগ, পিএসসির নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ, আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, এই সবগুলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন কিনা বলেন? এই জায়গার পরিবর্তন সব জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের সব জায়গাতে ভিন্ন মত আছে। তার অর্থ হচ্ছে তারা প্রধানমন্ত্রীকে সেই ক্ষমতার অধিকারী রাখতে চায়। ঐকমত্য কমিশনের বৈঠকে বলেছে যে আপনারা প্রধানমন্ত্রীকে এত যদি ক্ষমতাহীন করে ফেলেন, তাহলে দেশের প্রধানে ওনার লাভটা উনি কি করে দেশ চালাবে? তার অর্থ উনার হাতে ক্ষমতা দাও, উনি সব সরকারি চাকরিতে লোক দিক, দুর্নীতি দমন কমিশন তার ইচ্ছায় হবে, চিফ জাস্টিস তার ইচ্ছায় হবে, আপিল ডিভিশনের জাস্টিস তার ইচ্ছায় হবে, ইচ্ছা মতো তারা সব বিরোধী দলের লোকদেরকে ফাঁসি দেবে আর আয়না ঘরে দিয়ে দেবে। এই সব সাংবিধানিক গুরুত্বপূর্ণ পয়েন্টে এক এক জায়গায় তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর্টিকেল 70 সংবিধানে একটা ধারা আছে, একজন এমপি পার্লামেন্টে দলীয় পলিসির বাইরে কতটুকু বক্তব্য রাখতে পারবে। সেখানে ঐকমত্য কমিশন যে জায়গা নির্দিষ্ট করেছে, সেখানেও তারাও নোট অফ ডিসেন্ট দিয়েছে। সময় কম, আমি খুব বেশি ব্যাখ্যায় যাব না, সংক্ষেপে হয়তো বুঝতে পারছেন যে এই সব মৌলিক সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে বিএনপির ভিন্ন মত আছে। এটা ওই লাল বইতে নিচে সব লেখা আছে। 84 দফার যেসব দফায় তাদের নোট অফ ডিসেন্ট, সেটা নোট ডাউন করা আছে। তাদের জুলাই সনদ মানবো এ কথার ব্যাখ্যা হলো, এতক্ষণ যা বললাম এই সব বাদ দিয়ে যা থাকে তাই আমি মানবো। ভাই, সেগুলো তো একেবারে ইম্যাটেরিয়াল। তাহলে রাষ্ট্র কাঠামোর এমন কোনো পরিবর্তন হবে না যা দিয়ে দেশের ফ্যাসিবাদী চরিত্র, দুর্নীতি, দলীয়করণ, ভিন্ন মত, লুটপাট, খুন খারাপি, এটা কখনো বন্ধ হবে না। যারা এই রাষ্ট্র কাঠামোয় ক্ষমতায় যাবে এই ভোটের মাধ্যমে, সেইটি আরেকটা হাসিনা ফ্যাসিবাদী হয়ে উঠবে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে এখনকার এই জুলাই সনদ আর গণভোটের মধ্যে পার্থক্য আছে? কথা বুঝলেন কিনা? কি পার্থক্য? জুলাই সনদে তাদের ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট লেখা আছে। গণভোটের যে 4টা প্রশ্নের এই সব সংস্কারগুলোর ব্যাপারে ওখানে নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে সমস্ত ঐকমত্য কমিশনের প্রস্তাব সরাসরি আনা হয়েছে। আর 5 কোটি মানুষ ডাইরেক্ট ভোট দিয়ে হা বলেছে। তার অর্থ হলো আমরা কোনো ভিন্ন মত ছাড়াই 84 সংস্কারের পক্ষে আমরা হা বলে দিলাম, এটাই কার্যকর করে। দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন জুলাই চার্টার অ্যান্ড রেফারেন্ডাম। কথাটা পরিষ্কার? তাহলে দুইটা কথার ভেজাল তো গেল। কি জুলাই সনদ আর গণভোট, ভেজাল দূর হয়েছে তো? আর সংবিধান সংস্কার আর সংশোধন, এ আর এক ভেজাল। এটা একটু বুঝতে ইচ্ছে হচ্ছে তো, এইখানে আমি আসতেছি। এখন এই যে পার্থক্যটা ওনারা করে, এটা বাদে ওনারা আনতে চাইলে পার্লামেন্টে আমরা প্রথমে বিরোধিতা করলাম। আমাদের লিডার অফ দি অপোজিশন বললেন, রাজপথে আমরা 11 দলীয় ঐক্য একসাথে বললাম যে জুলাই সনদ হুবহু গণভোটের যে রায় হয়েছে ওই গণরায় কার্যকর করতে হবে। এই জন্য দেখবেন খেয়াল করে, এই পর্যন্ত টিল টুডে বিএনপি গণভোটের রায় মেনে নেব এ কথা একদিনও বলে নাই। বলছে জুলাই সনদ মানবো তা বলে, কিন্তু গণভোটের রায় মানবো তা কিন্তু একদিনও বলে নাই। কেন বলো না? আজকেও সালাউদ্দিন সাহেব দেখলাম অনলাইনে বলেছে এই গণভোট তো আমরাই প্রস্তাব দিয়েছিলাম, গণভোটে তারা হাতে ভোট দিয়েছে, গণভোট হওয়ার কথাও তারা বলেছে। এবং আপনাদেরকে কথা বলি, জুলাই সনদের 84টি বিষয়ে আইনি ভিত্তি দিতে গেলে কি পদ্ধতিতে নেওয়া যাবে সে ব্যাপারে 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল। সেই অর্ডারটার নাম ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ। একটা গেজেট প্রকাশ হয়েছিল 13ই নভেম্বর 2025। আমার কাছে গেজেটটা আছে, সরকারি গেজেট, 13ই নভেম্বর 2025। এখানে পরিষ্কার বলা হয়েছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হবে। গেজেট জারির অব্যাহত পরেই জাতীয় সংসদ নির্বাচন হবে
এবং সংবিধান সংস্কার পরিষদ নামে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারওয়ালা, একটা অথরিটিওয়ালা ফোরাম হবে। কাদের? জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি নির্বাচিত হবেন তারা হলো জাতীয় সংসদ সদস্য, ওই 300 জন। এই গেজেটে বলা হয়েছে ওই 300 জনের দুইটা পাওয়ার, দুইটা শপথ পড়তে হবে। একটা হলো তারা মেম্বার অফ পার্লামেন্ট, তারা আইন প্রণেতা, 5 বছর তারা পার্লামেন্টে এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেকটা পাওয়ার থাকবে, সেটা হচ্ছে সংবিধানকে সংস্কার করার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে এমপিদেরকে ওয়ান টাইম। এইখানেই সংবিধান সংস্কার আদেশের মধ্যে বলা আছে সংসদের প্রথম অধিবেশন যেদিন ডাকা হবে তার 30 দিনের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করতে হবে বৈঠক। উচিত ছিল যেদিন প্রথম সংসদ অধিবেশন ডাকা হলো তার থেকে 30 দিনের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা ছিল এই প্রেসিডেন্সিয়াল অর্ডারে, যেটা রাষ্ট্রপতির আদেশ। রাষ্ট্রপতির আদেশ কিন্তু কোনো অর্ডিন্যান্স না, এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা একটা আইনি মর্যাদা আছে। এটা দিয়ে সংবিধান সংস্কার একটা পরিষদ গঠন করা হয়েছে, 300 জনই তার সদস্য। ওনারা এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, আবার এমপি হিসেবেও শপথ নেবেন। দুইটা শপথ নেওয়ার কথা আছে, সেই শপথনামাটা এই গেজেটে কিন্তু আছে। কিন্তু 11 দলের লোকেরা শপথ নিয়েছে দুইটা, বিএনপির লোকেরা একটা নিয়েছে। এটা জানেন আপনারা খবর? এবং না জানলে কিন্তু বিএনপির ছলচাতুরির জবাব দিতে পারবেন না। যে গণভোটের প্রস্তাব তারা দিল, সেই 17 অক্টোবর 2025 থেকে 12 ফেব্রুয়ারি 2026, মাঝখানে প্রায় 4 মাস প্রেসিডেন্সিয়াল অর্ডার, জুলাই সনদের স্বাক্ষর, 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স, 4 মাস সময় চলে গেছে। এর একদিনও বিএনপি বলেনি যে এই রাষ্ট্রপতির আদেশ আমরা মানি না, এই গণভোট সংবিধান বিরোধী। একদিনও বলে নাই। যেই ক্ষমতায় গিয়ে 12 ফেব্রুয়ারির ভোট হয়ে গেল, প্রধানমন্ত্রী হলো, এমপি হলো, মন্ত্রী হলো, পাওয়ার হাতে গেল, এখন বলেন যে এই জুলাই সনদের সংবিধান সংস্কার আদেশ, এই গণভোট, এই সংস্কার পরিষদ, এই শপথ, এগুলো তো সংবিধানে নাই। কি বলেন না? এই নিয়ে পার্লামেন্টে কত কথা। আমাদের আমিরে জামাত লিডার অফ দি অপোজিশন সুন্দর করে বলেন, এই সংস্কার পরিষদের প্রেসিডেন্সিয়াল একটা আদেশের ভিত্তিতে 2টা ভোট হয়েছে, একটা গণভোট, একটা জাতীয় ভোট। আপনি একই আদেশের ভিত্তিতে একটা ভোট মেনে নিয়ে আপনি এমপি মন্ত্রী হয়ে গেলেন, আর সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনি জুলাই সনদের গণভোটের রায় কার্যকর করবেন না। একই আদেশের একটা জিনিসকে হালাল বানিয়ে নিলেন, আর একটাকে হারাম বানাইলেন। আমিরে জামাত গল্প দিয়ে বলেছে পার্লামেন্টে, একই তরকারি গোশ খাবেন কিন্তু ঝোল খাবেন না। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া জোড়া সন্তান, একটাকে স্বীকার করবেন আর একটা স্বীকার করবেন না। একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে 2টা ভোট হয়েছে, একটা রেফারেন্ডাম গণভোট, আর একটা হচ্ছে জাতীয় ভোট। পরশুদিনও আমিরে জামাত সংসদে বক্তব্যের জবাব দিতে গিয়ে আবার সেই সালাউদ্দিন সাহেব অসাংবিধানিক কথা বলেছেন। বলে এই শপথ তো সংবিধানে নাই, এই সংস্কার পরিষদ তো সংবিধানে নাই। তামিনী জামাত ভালো জবাব দিচ্ছেন, সংবিধানে যদি এইটাই না থাকে, এইটুক না মানেন, তো আপনি 2026-এর নির্বাচনে তো সংবিধানে নাই। কি বলেছেন না? কেন আপনি 26-এর নির্বাচন? তাহলে সংবিধানে 5 বছর পর পর নির্বাচনের যে সাংবিধানিক পদ্ধতি আছে, আপনি যদি তা মানেন, তাহলে 24-এ যে পার্লামেন্ট ইলেকশন হয়ে গেল, তারপরে 5 বছর যাইতে কয় সাল হয়? 29 সালে হওয়া উচিত সংবিধান অনুযায়ী ইলেকশন। আপনি কেন 26-এ ইলেকশন করলেন? গ্রামে কয় চাষির সালনের জায়গায় জায়গায় লবণ। বুঝলেন? নিজের জন্য যেটা ভালো লাগে সেখানে আপনি সংবিধানে যান। আমিরে জামাত বিরোধী নেতা আরো বলেছেন, আপনি সংবিধান সংস্কার আদেশে সংবিধানে খোঁজেন, গণভোট সংবিধানে খোঁজেন, তা আপনি তো এমপি মন্ত্রী হয়েছেন এই আদেশের ভিত্তিতে। একই অর্ডারে 2টা ভোট, একটা মানেন আর একটা মানেন। আপনার এই 26-এর নির্বাচন সংবিধানে ছিল না। ডক্টর ইউনূস এই দেশে আসবেন, প্রধানমন্ত্রী হবে, সংসদ থাকবে না, এটা কি সংবিধানে ছিল? 24-এর গণ অভ্যুত্থান কি সংবিধানে লেখা ছিল? নেই। পৃথিবীর ইতিহাসে রেভলিউশন, মাস পিপুলের রেভলিউশন যেটা হয়,
গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, রেনেসা যেগুলো হয় সেগুলোর কোনো গ্রামার থাকে না, সংবিধান থাকে না। বাংলাদেশের আর্টিকেল 7 সংবিধান পড়ে দেখবেন। আর্টিকেল 7-এ বলা আছে জনগণের সার্বভৌম ক্ষমতা মালিক পার্লামেন্ট নয়, আদালত নয়। আমাদের দেশের সাংবিধানিক জনগণের সভরেনিটির যে ব্যাখ্যা দেওয়া আছে সেইখানে আর্টিকেল 7-এ বলা আছে উইল অফ দ্য পিপুল ইজ সভরেন, উইল অফ দ্য পিপুল ইজ সভরেন। জনগণের অভিপ্রায়, জনগণের ইচ্ছাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। 24-এর গণ অভ্যুত্থানে জনগণ সবকিছুকে তছনছ করে দিয়েছে। ফ্যাসিবাদ পালিয়ে গেছে, বিচারপতি পালিয়ে গেছে, জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে, রাষ্ট্রযন্ত্র সব পালিয়ে গেছে, সংবিধান স্থগিত হয়েছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে। তখন উইল অফ দ্য পিপল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় তখন সর্বময় ক্ষমতা ছিল। এই গেজেটে পরিষ্কার বলা আছে, এই গেজেটে পরিষ্কার বলা আছে কেন সংবিধান সংস্কার আদেশ হয়েছে। পরিষ্কার বলা হচ্ছে যে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন। এই আদেশের ভিত্তিতেই পরবর্তী গণভোটার জাতীয় ভোট হয়েছে। আপনি এখন সংবিধান তালাশ করবেন, সংবিধানের একটা তফসিলে আছে, এখনো আছে, বাতিল হয় নাই। সকল সরকারি অফিসে শেখ মুজিবের ছবি ঝুলাইতে হবে, ওটা বাদ যায় নাই। তাহলে এখন ঝুলান, সংবিধান যে মানছে শেখ মুজিবের ঝুলান। এই কারণে ঐকমত্য কমিশন 11 দল বলছে সংশোধনার সংস্কারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সংশোধন মানে হচ্ছে একটা শব্দ বাক্যের কিছু পরিবর্তন, দু একটা সেন্টেন্স, দু একটা বাক্য, থিম ঠিক আছে, শব্দ বাক্য কিছু কারেকশন করা, অ্যামেন্ডমেন্ট। আর সংস্কার, সংস্কার মানে হচ্ছে রিফর্ম, আমূল পরিবর্তন করা। সংবিধানের কাঠামো, বৈশিষ্ট্য, চরিত্র, ফিলোসফি, রাষ্ট্রযন্ত্রের পুরা দৃষ্টিভঙ্গি জুলাই অভ্যুত্থানের আলোকে এই সংবিধানের সবকিছুকে পরিবর্তন করে নতুন রূপে একটা সাংবিধানিক কাঠামো করা, এইটার নাম হচ্ছে সংবিধান সংস্কার। জোড়াতালি দিয়ে, তালিপটি দেওয়াটাকে মানার জন্যই জুলাইয়ের গণ অভ্যুত্থান হয় নাই। এটাই হচ্ছে জুলাই সংস্কার, এইটা ওনারা মানবেন না। সেই জন্য কয়েকদিন ধরে পার্লামেন্টে আমিরে জামাত বিরোধী দলের সাথে ওনারা যোগাযোগ করছেন যে আসেন, এটা মেনে মানবেন না। ওনারাই তো এই প্রেসিডেন্সিয়াল অর্ডার লঙ্ঘন করেছেন। এই অর্ডারে বলা আছে সংসদের প্রথম অধিবেশন যেদিন ডেকেছেন তার 30 দিনের মধ্যে ওই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকেন। ওই অধিবেশনেই এই জুলাই সনদের 84টা পাশ হয়ে যাবে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের দায়িত্ব শেষ, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ভেঙে যাবে, বাকি 5 বছর উনি এমপি হিসেবে পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব পালন করবেন। অন টাইম একটা দায়িত্ব, এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে এমপিদেরকে, যেটা পার্লামেন্টে এই সংস্কার করা যায় না। আপনাদের একটা কথা মনে করে দিই, যারা আমার চেয়ে বয়সী বা আমার মতো বয়সী যারা, তারা এটা মনে রাখবেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে যখন বাংলাদেশে কোনো সংবিধান ছিল না, খেয়াল আছে আপনাদের? খেয়াল করে, কোনো সংবিধান ছিল না, নতুন দেশ। বলতে পারেন কি করে সংবিধানটা হয়েছিল? সংবিধানটা হয়েছিল একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে, তাদেরকে নিয়ে 70-এর নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিল, 70-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু পাকিস্তান সরকার শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, সংকট তৈরি হলো, খেয়াল আছে? আন্দোলন হলো, দেশ আলাদা হয়ে গেল। কিন্তু স্বাধীন বাংলাদেশে 72 সালে কি করে সংবিধান হবে? তখনও পার্লামেন্ট নির্বাচন হয়নি, তখন রাষ্ট্রপতি একটা আদেশ জারি করলো। সে আদেশটা জারি হয়েছিল 11 এপ্রিল 1972। সেই আদেশটা এরকম, এই আদেশ প্রেসিডেন্সিয়াল অর্ডারে বলা হলো যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। 70-এর নির্বাচনে পাকিস্তানের এই অংশে 169 জন এমপি ছিল, আর প্রাদেশিক পরিষদে 300 জন ছিল। 469 নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সাংবিধানিক একটা পরিষদ, একটা সিটিং তাদেরকে ডাকা হয়েছিল, আর ভোট লাগে নাই।
স্বাধীনতার আগে 70-এ ভোট হয়ে গেছে ডিসেম্বরে। 72 সালে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বৈঠকটা করে এই সংবিধানটা তৈরি হয়েছিল। 72 সালের 4 নভেম্বর সংবিধান তৈরি হয়ে গেল, 16 ডিসেম্বর 72 থেকে সংবিধান কার্যকরী হলো। ফলে সংবিধান রচনা করা, সংস্কার করা এক জিনিস, আর সংশোধন করা কিন্তু আর এক জিনিস। আমার ভাইরা কথাটা বুঝতে পারছেন? সময় একটু বেশি হচ্ছে, কিন্তু খুব মৌলিক জায়গাটা আমি কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন, আপনাদেরকে আরো একটা উদাহরণ দিই। বিএনপির কোনো বন্ধুরা যদি এখানে থাকেন, মিডিয়ার মাধ্যমে আমি বলি, সংবিধান সংশোধন করে আপনারা যেটা আনতে চাচ্ছেন পার্লামেন্টে, পার্লামেন্ট আদালতের উপরে পাওয়ারফুল নয়, তার প্রমাণ হলো বাংলাদেশের সংবিধানের জাতীয় সংসদে কয়েকটা সংশোধনী আপনারা যে সংশোধনী করতে চাচ্ছেন, এটা আদালতে গেলে আদালত বাতিল করে দিতে পারে। বাংলাদেশের 1979 সালের 5ম সংশোধনী, 88 সালের 8ম সংশোধনী, 96 সালের 13তম সংশোধনী, 14 সালের 16তম সংশোধনী, 11 সালের 15তম সংশোধনী, এই 5টা সংশোধনী, একটা পূর্ণ, 4টা পূর্ণ আর একটা আংশিক সংশোধনী বাংলাদেশের আদালত বাতিল করে দিয়েছে। এই সেদিন 15তম সংশোধনী বাতিল হয়েছে, শুনেছেন না? গণভোট ফিরে আসছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। ফলে বোঝা গেল পার্লামেন্টে কোন সংবিধান সংশোধন করলে সেটাই চূড়ান্ত হয় না, সেই সংশোধনী আদালতও বাতিল করে দিতে পারে। আপনি যে সংশোধন করবেন, আরেকটা ফ্যাসিবাদের দালাল শক্তি এসে আদালতের উপর ভর করে এই পার্লামেন্টের সংশোধনী তারাও বাতিল করে দেবে। কিন্তু যদি আপনি কনস্টিটিউয়েন্ট অথরিটি, সংবিধান সংস্কার পরিষদে যদি সংবিধানকে সংশোধন না করে নতুন কাঠামো তৈরি করেন, সেটা আর আদালতে বাতিলযোগ্য হবে না। সংবিধান সংশোধন পরিষদই হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান পার্লামেন্ট। কারণ পার্লামেন্ট ডাইরেক্ট ভোট দিয়ে 70% ভোটে ভোটে জিতেছে, আর 300 জন এমপি পার্লামেন্টে আপনারা যারা এসছেন, আপনারা যে পাওয়ারে সংবিধানটাকে সংশোধন করবেন, এটা ভোটারের ডাইরেক্ট ভোট না, আপনাকে ভোট দিয়েছে। ভোটারের পাওয়ার আপনাকে ডেলিগেট করা হয়েছে। আপনি ডেলিগেটেড পাওয়ারকে মিসগাইড করে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে আপনি সংস্কার না করে আপনি সংশোধন করতে যাচ্ছেন। তার অর্থ হলো ভোটারের ভোটকে, ডেলিগেটেড পাওয়ারকে আপনি মিসগাইড করছেন, মিসইউজ করছেন। আর গণভোটে ডেলিগেটেড পাওয়ার নয়, গণভোটে একজন ভোটার ডাইরেক্ট কোনো ব্যক্তিকে ভোট দেয় নাই, ডাইরেক্ট 84টি সংস্কারের পক্ষে ভোট দিয়ে বলেছে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। ফলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেফারেন্ডাম অ্যান্ড পার্লামেন্ট। পার্লামেন্টের মেম্বারদের কাছে ডেলিগেটেড পাওয়ার আছে, কিন্তু গণভোটে কোনো পাওয়ার ভোটাররা ডেলিগেট করে নাই, সরাসরি হাতে ভোট দিয়েছে। কথাকে বুঝাতে পেরেছি? আসুন আমি কথাটা ক্লোজ করি। আমি 2 জোড়া শব্দের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা বলেছিলাম গণভোট, আর একটা জুলাই সনদ। পার্থক্য বুঝেছেন? বিএনপি যা মানতে চায় তার অর্থ হলো সাংবিধানিক বড় বড় পরিবর্তন বাদ দিয়ে ওরা মানতে চায়। এইটা মানা হলে বাংলাদেশের সংবিধানের চরিত্র আবার সেই ফ্যাসিবাদী চরিত্র ধাপে যাবে। এই জন্যই তো বিএনপির মধ্যে ঘাপটি মেরে ওরা জামাত শিবিরকে গুপ্ত বলে, ওর মধ্যে গুপ্ত আওয়ামী লীগের লোকেরা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ব্যবস্থা নেয় না। ওদিকে পার্লামেন্টে নরম নরম কথা বলে, আবার আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের জামিন দেয়। ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র। স্থানীয় সরকার নির্বাচন, চেয়ারম্যান উপজেলা খবর শোনা যাচ্ছে বলে, তথ্য উপদেষ্টাও বলে যে এটা তো কোনো দলীয় নির্বাচন হবে না, ইন্ডিভিজুয়াল নির্বাচন, ইচ্ছা করলে আওয়ামী লীগের লোকেরা এখানে অংশ নিতে পারে। শুনতেছেন না তথ্য উপদেষ্টা? উনি আগে টক শো করে করে বিএনপি দালালি করে করে এখন একটা পজিশন পাইছে, ওই যে হেডকোয়ার্টারে সোয়া, বোঝেননি না? আমার কইলাম না তো। এই জন্য এখন যদি সংবিধান সংস্কার পরিষদ রাষ্ট্রপতির আদেশে হয়ে গেল, এইটাকে জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করার একটা আইনি ফ্রেম করে দেওয়া, এই ফ্রেমকে বাইপাস করে পার্লামেন্টে আপনি একটা সংবিধান সংশোধনের বিশেষ কমিটি যে প্রস্তাব পরশুদিন দিয়েছেন, এটা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী। জুলাই অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। এই জন্য আমরা বলেছি এখনো সময় আছে। আপনারা পার্লামেন্টে, আমাদের অপোজিশন লিডার বলেছেন
আমরা ধারণাগতভাবে আমরা এই সংশোধনের বিপক্ষে। আপনি সংস্কারের প্রস্তাব আনেন, সেখানে কমিটিতে আমরা লোক দেবো কিনা বিবেচনা করব, কিন্তু সংশোধনের চিন্তা থেকে সত্যি হবে, সংস্কারের চিন্তায় আসতে হবে। আজকে প্রবন্ধের মূল প্রতিপাদ্য জুলাইয়ের চেতনা আর বাস্তবতা হলো গণভোট যেটা 12ই ফেব্রুয়ারিতে হয়েছে, এখানে যে 5 কোটি মানুষ ভোট দিয়েছে, সংসদে ওনারা সব মিলে যে বিএনপি ভোট পেয়েছে তা হবে প্রায় 3 কোটির মতো, 50-51%, আর এখানে প্রায় 70%। তাহলে পার্লামেন্টের টোটাল ভোটের চেয়ে গণভোটের সংখ্যা বেশি কিনা বলেন? রেফারেন্ডাম ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউর পার্লামেন্ট। ফলে আপনাকে এই গণভোটের গণরায় যদি আপনি কার্যকর না করেন, আমরা বলবো ইচ্ছা করে বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই পার্লামেন্ট চলমান, পার্লামেন্টেই রাজনৈতিক বিতর্ক হোক, সংবিধান সংস্কার হোক। আপনি যদি তা না করেন, তাহলে যে 70% লোক ভোট দিয়ে সংস্কারের জন্য রক্ত ঝরা জুলাই আন্দোলনে আমাদের উপরে আমানত রেখেছে, আমরা জনগণের আস্থার উপরে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যদি আমরা পার্লামেন্টে এটা নিষ্পত্তি করতে না পারি, আমাদের ওই 70% মানুষের কাছে চলে যেতে হবে। সমাধান যদি সংসদে না হয়, সমাধানের জন্য রাজপথ আমাদের থাকবে। সকলকে ধন্যবাদ। সেমিনারে আপনাদের কাছে একটু সময় বেশি চলে গেল, আপনারা আশা করি মূল বিষয়টা বুঝেছেন। কেন সেমিনার? এই শুভঙ্করের ফাঁকিটা জনগণকে বুঝাতে হবে, সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে রক্ত ঝরা গণভোটের রায়কে কার্যকর করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।